ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব, দিল্লিতে তথ্য উপদেষ্টার সাথে আচরণে অসন্তোষ প্রকাশ, ব্যবস্থা নেবে ঢাকা, বললেন পররাষ্ট্রমন্ত্রী। গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠার পথে এগিয়ে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবে তুলে ধরার পরামর্শ। দুবাইয়ে আটক বেনজিরের বিরুদ্ধে শাপলা চত্বর হত্যা সহ 10 মামলার তদন্ত চলছে, বিচারে কঠোর অবস্থানে থাকবে প্রসিকিউশন। ইসলামী ব্যাংকের কার্যক্রম সচল রাখতে ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানালেন নতুন চেয়ারম্যান। তারুণ্য সংকট কাটাতে আরও 2,500 কোটি ঋণের প্রস্তুতি। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাদিরা আশরাফ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানকে দিল্লি এয়ারপোর্টে বাধা দেয়া ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে তীব্র প্রতিবাদ ও অসন্তোষ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আর এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক মন্তব্য করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। রিপোর্ট ইবনুল কায়েসের। ইন্ডিয়ান ওশান ড্রিম অ্যাসোসিয়েশন সম্মেলনে যোগ দিতে রবিবার ঢাকা থেকে দিল্লি গিয়েছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। দিল্লি এয়ারপোর্টে নামার পরই ভারতের নজরদারি তালিকা অনুযায়ী তাকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। করা হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদ। কূটনৈতিক চিঠি দিয়ে আগেভাগেই জানানোর পরও প্রধানমন্ত্রীর এই উপদেষ্টাকে প্রবেশে বাধা দেওয়া হয়। পরে ভারতীয় ইমিগ্রেশন অনুমতি দিলেও পাসপোর্ট ফেরত নিয়ে দেশে চলে আসেন তিনি। এ ঘটনায় সোমবার ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বান্ধেকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। জানানো হয় তীব্র প্রতিবাদ ও নিন্দা। প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দিল্লি বিমানবন্দরে বাধা দেওয়ার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনক বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে এবং আজকে দিন শেষে আমরা এই বিষয়ে আপনাদেরকে জানাবো। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, এ ঘটনা কোনোভাবেই কাম্য না। তিনিও জানান প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে। যে ঘটনাটি ঘটেছে এটা ঘটনাটি অবশ্যই ইটস নট ওয়েলকামিং। উই ডোন্ট এক্সপেক্ট দিস কাইন্ড অফ ইভেন্টস টু হ্যাপেন, বাট আমাদের মন্ত্রণালয় এটা খোঁজ খবর নিচ্ছে, ইন্ডিয়ার সাথে কথা বলছে। আমরা পুরো ঘটনাটা জেনে অবশ্যই যদি কোনো অ্যাকশন নেওয়ার থাকে আমরা সেই পদক্ষেপ আমরা নিব। আগে তো আমাদের মিনিস্ট্রি, আমাদের রেসপেক্টিভ ডিজি এটা জানতে হবে ঘটনাটা কি ঘটেছে, ভারতের ইমিগ্রেশনে কি হয়েছে সেটা আমাদের ডিজি আগে জানুক, সব ইনফরমেশন নেই, তারপরে আমাদের যে পদক্ষেপ নেওয়ার সেটা মন্ত্রণালয় থেকে নেওয়া হবে। অন্যদিকে সোমবার দুপুরেই কলম্বো হয়ে ঢাকা ফেরত আসেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। সভায় যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থার সমস্যা এবং এর সমাধান ও আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়। গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও বার্তা সম্পাদকদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, দলীয় অবস্থান বা সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবে জনগণের সামনে তুলে ধরতে হবে। দেশে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে গণমাধ্যমের সহযোগিতাও প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন দেশের টেলিভিশনগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও বার্তা সম্পাদকরা। দেশের টেলিভিশন শিল্পের বর্তমান সংকট, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, চাকরির নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বৈঠক শেষে সাংবাদিক নেতারা জানান, আলোচনার পরিবেশ ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ। আমরা যারা মিডিয়া, আমরা যারা সাংবাদিক, আমরা যেন সত্যিকার অর্থে সাংবাদিকতাটাই করি। আমাদের কাছ থেকে কোনো ওই যে আগের মতো দলীয় সাংবাদিকতার নামে সরকারের তোয়াজ তোষামোদ এগুলো মোটেও প্রয়োজন নেই। যেটা সত্য, সেই সত্যকে যেন আমরা সঠিকভাবে তুলে ধরি, সেটাই তার প্রত্যাশা এবং আমরাও সেভাবেই কথা বলেছি। উনি ওনার দলের জন্য কিংবা ওনার পক্ষে নিউজ করতে হবে সেটা উনি বলেননি, কিন্তু উনি একটা জিনিস শেষে বলেছেন যে আসুন আমরা সবাই
দেশটার জন্য ভালো কিছু একটা করি। বৈঠকে টেলিভিশন শিল্পকে একটি পূর্ণাঙ্গ ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে তোলার দাবি জানানো হয়। বিশেষ করে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন ধরনের সুরক্ষার যে প্রয়োজন, কিছু আইনি সুরক্ষার প্রয়োজন রয়েছে এবং গণমাধ্যম যাতে স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারে সে ধরনের একটা ইতিবাচক পরিবেশ রচনার ক্ষেত্রে সরকারের সহযোগিতা কামনা করেছেন। এই বিষয়টি প্রধানমন্ত্রী খুবই মনোযোগ দিয়ে শুনেছেন দীর্ঘ সময় ধরে। আমরা যারা টেলিভিশনে কাজ করি তাদের ব্যাপারেই কথা হয়েছে এবং মূলত যেটি হয়েছে যেটা প্রথমত হচ্ছে যে ওয়েস্ট বোর্ডটা তৈরি করা টেলিভিশনের কর্মীদের ক্ষেত্রে, তাদের চাকরির নিরাপত্তাটা, এবং পাশাপাশি যেটি হচ্ছে যে গণমাধ্যমকে একটি সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার বিষয়টা। এবং যে কোনো আমরা রিকোয়েস্ট করেছি যত দ্রুত সম্ভব একটি মিডিয়া কমিশন গঠন করার মাধ্যমে যেন একটি রেগুলেটরি বোর্ড তৈরি করতে পারে। প্রধানমন্ত্রী প্রেস সচিব জানান, অর্থনীতি ও সমাজনীতির পাশাপাশি মানবিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে। আমাদের মধ্যে যে মানবিক অনুভূতিগুলো, মানবিক মূল্যবোধগুলো, এই বোধগুলো জাগিয়ে তোলা দরকার। আমাদের মধ্যে আমাদের সামাজিক বোধগুলো আমাদের মধ্যে জাগ্রত করা দরকার। এক্ষেত্রেও মিডিয়ার একটি বড় ভূমিকা আছে। তো দীর্ঘ সময় ধরে উনি খোলামেলা কথা বলেছেন, উনি কথাগুলো শুনেছেন এবং উনি বলেছেন যে আগামী দিনগুলোতেও এভাবে মিডিয়ার সঙ্গে গণমাধ্যমের সঙ্গে উনি কথা বলবেন, মত বিনিময় করবেন, কথা শুনবেন, কথা বলবেন। আগামী 18 জুন এ বিষয়ে অংশীজনদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। দেশের গণমাধ্যমকে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে না পারার দায় বিগত সরকারের মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, মিডিয়া পুনর্গঠনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন অপরিহার্য। সংবাদপত্রে কালো দিবস উপলক্ষে সোমবার ডিএফপি সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল কর্তৃক আয়োজিত সেমিনারে তথ্যমন্ত্রী একথা বলেন। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। জহিরুদ্দিন স্বপন বলেন, এই কমিশন মিডিয়ার প্রতিটি ক্ষেত্রের সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ দেখাবে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ খান সোহেল। দুবাই আটক সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনা হবে। তার বিচারে ট্রাইব্যুনালের প্রসিকিউশন সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ট্রাইব্যুনালে বেনজির আহমেদের বিরুদ্ধে শাপলা চত্বর হত্যাকাণ্ড সহ 10টি মামলার তদন্ত চলছে বলেও জানান তিনি। এদিকে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও 2 জনকে হত্যা মামলার রায় ঘোষণার জন্য 28 জুন দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আর জানাচ্ছেন রকুনুজ্জামান। সঙ্গে সহযোগিতা নিয়ে এই যে 1000-200 লোক টোকায় নিয়ে আসবো আমরা। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর আলোচিত সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার করা হয়েছে। দেশের পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ 3টি পদে 1 দশকেরও বেশি সময় ধরে দায়িত্বে থাকা নানা ঘটনার বারবার আলোচনায় এসেছেন বেনজির আহমেদ। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বেনজির আহমেদকে দেশে ফেরানো ও বিচারের মুখোমুখি করা বিষয়ে ব্রিফিং করেন। তিনি কত সম্পদের মালিক, কত ফ্ল্যাট, কত জায়গা, কত জমি এবং তার স্ত্রীর নামে, তার সন্তানদের নামে। শাপলা চত্বর সহ 10টি মামলা তদন্তাধীন রয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর, যার সবকটিতেই সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বেনজির আহমেদ। 7 থেকে 10টি মামলার তদন্ত চলমান আছে, যেগুলোতে প্রত্যেকটার মধ্যে তার সরাসরি সম্পৃক্ততা আছে। তিনি পুলিশ কমিশনার হিসেবে অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত, তিনি র্যাবের প্রধান হিসেবে অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত। তিনি যখন পুলিশের প্রধান ছিলেন, আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন, অসংখ্য অপরাধের সাথে তিনি জড়িত ছিলেন। তিনি আরও যেটা জড়িত ছিলেন, বাংলাদেশের ইতিহাসে যে কয়টি বিতর্কিত নির্বাচন হয়েছে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের আমলে, প্রত্যেকটি নির্বাচনে তার বিতর্কিত ভূমিকা ছিল এবং তার বিচারের ব্যাপারে আমাদের ট্রাইব্যুনাল সর্বোচ্চ কঠোর হস্তে এই বিচারটি সম্পন্ন করা হবে। ট্রাইব্যুনালে হাজির করতে বেনজির আহমেদকে ফেরত পাঠানোর জন্য দুবাই সরকারকে অনুরোধ করে চিঠি পাঠানো হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। আমাদের যে পুলিশের একটা সংস্থা আছে যার মাধ্যমে রেড নোটিশ পাঠানো হয় বা কালার কোডের নোটিশ পাঠানো হয়, আমরা অলরেডি আমাদের ওয়ারেন্টের কপি তাদেরকে দিয়ে দিয়েছি। আমরা বিশ্বাস করি যে হয়তো ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে ইতিমধ্যে অনুরোধপত্র দেওয়া হয়ে গেছে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরার কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলিসহ 2টি হত্যা মামলার রায় আগামী 28 জুন ঘোষণা করবে ট্রাইব্যুনাল 1। তখনকার কিছু আমাদের পুলিশ কর্মকর্তা বলেন, যাই বলেন, যে তারা কয়েকজন, যদিও এই বাহিনীর সকলে না, কয়েকজন আসলে এত উন্মাদ ছিল এরা, তারা মানুষ খুন করে মনে হয় আনন্দ পেতেন।
তো সেই কথাগুলো আমরা বলেছি, আমরা বিশ্বাস করি যে আমাদের আর্গুমেন্ট ট্রাইব্যুনাল গ্রহণ করেছে এবং আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করেছি তার। এই নিয়ে দ্বিতীয়বারের মতো দেয়া হলো মামলার এই রায়ের তারিখ। এর আগে 4 মার্চ এই মামলার রায় ঘোষণার কথা থাকলেও নতুন ডিজিটাল প্রমাণ দাখিলের জন্য প্রসিকিউশন সময়ের আবেদন করে। এ রায়ে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ মোট 5 জন আসামি। আসামিদের মধ্যে মাত্র একজন সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার আটক আছেন। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। ইসলামী ব্যাংকের নিয়মিত কার্যক্রম সচল রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নতুন চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন। গ্রাহকদের আস্থা দ্রুত ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। তারল্য সংকট কাটাতে আরও 2,500 কোটি টাকার ঋণ নেওয়ার কথা জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। এদিকে সাবেক এমডি ওমর ফারুক খানকে পুনর্বহাল সহ 7 দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। শুভ মাহফুজের রিপোর্ট। নানা ঘটনার পর রবিবার রাতে ইসলামী ব্যাংকের সদ্য নিযুক্ত চেয়ারম্যানের নিয়োগ বাতিল ও পরিচালনা পর্ষদ ভেঙে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এরপরই সার্বিক তদারকির দায়িত্ব দেওয়া হয় কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে। সোমবার দুপুর 12:30টার পর ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন মোহাম্মদ জহির হোসেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবেই দায়িত্ব পালন করবেন তিনি। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান 1 সদস্য বিশিষ্ট। আমানতকারী ও গ্রাহকদের ইসলামী ব্যাংকের প্রতি পুনরায় আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে নিরপেক্ষ সদস্যদের নিয়ে পরিচালনা পর্ষদ গঠন করা হবে। আমাদের দেশের 90% লোক মুসলমান, তো তারা ইসলাম ধর্মাবলম্বী, তাদের একটা ব্যাংক থাকবেই। সুতরাং সেই ব্যাংকটা কোথায়? সেই ব্যাংকটা হলো এই ইসলামিক ব্যাংক। সে দীর্ঘদিন ধরে সেই 80-র দশক থেকে কিন্তু সার্ভিস দিয়ে আসছে। সুতরাং এই ইসলামিক ব্যাংকের সার্ভিস যাতে চালু থাকে এবং সঠিক থাকে, নির্বিঘ্ন থাকে, এটা কিন্তু সেন্ট্রাল ব্যাংক হিসাবে সবারই দায়িত্ব। ইনশাআল্লাহ আর কোনো অসুবিধা হবে না, গ্রাহকদের আর পিছনে ফিরে তাকাতে হবে না। আপনারা নির্বিঘ্নে আপনাদের লেনদেন করবেন, স্বাভাবিকভাবে লেনদেন চলবে। আপনাদেরকে আমাদের যে ম্যানেজমেন্ট টিম আছে তারা সহযোগিতা করবে। চলমান সংকট দ্রুত কেটে যাবে বলে আশা প্রকাশ করেন ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক। গ্রাহকদের আস্থার মূল বিষয়টা ছিল একজন চেয়ারম্যান নিয়োগ এবং তার একটা গ্রুপের সাথে লিঙ্কেজ। এইটার কারণে সাধারণ গ্রাহক কিন্তু অত কিছু ভাবে না, তার হলো তার টাকাটা নিরাপদ আছে কিনা। সেই চেয়ারম্যান যখন বাতিল হয়ে গেছে, কাজে সাধারণভাবেই আমাদের সেই গ্রাহকদের আস্থা ফিরে আসার কথা। আমরা আজকের অভিজ্ঞতা আমরা দেখছি যে অনেকে এসে লাইন দিয়েছে টাকা উঠানোর জন্য, যখনই শুনছে যে চেয়ারম্যান বাতিল হয়ে গেছে, অনেকেই আবার কিন্তু ফেরত চলে গেছে। এদিকে সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে পুনর্বহাল সহ 7 দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে জনাব ওমর ফারুক খানকে দায়িত্ব দেওয়ার পরে ইসলামী ব্যাংক গ্রাহকদের আস্থা ফিরে পেয়েছে। অল্প সময়ের মধ্যে প্রায় 25,000 কোটি টাকা নতুন আমানত সংগ্রহ করতে সক্ষম হয়েছে। অথচ ব্যাংকটিকে আবার ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এই প্রেক্ষাপটে আমাদের দাবিসমূহ, আমাদের প্রথম দাবি, অনতিবিলম্বে পরামর্শের ভিত্তিতে সৎ, যোগ্য, পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠন করতে হবে। ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা ফেরাতে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এস আলমের পাচার করা টাকা ফিরিয়ে আনার দাবিও জানান তারা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ফ্যামিলি কার্ড বিতরণের জন্য 14,000 কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এই কার্যক্রম বাস্তবায়নে রাজনৈতিক কোনো ব্যক্তি থাকবে না, পুরোপুরি সরকারি কর্মকর্তাদের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। আর এই অর্থ দেওয়া হবে সোনালী ব্যাংকের টাকা পে অ্যাপস ব্যবহার করে। বিষয়টি বিস্তারিত জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় নারীদের সহায়তা করতে ফ্যামিলি কার্ড কার্যক্রম পরিচালনা করছে সরকার। আগামী 4 বছরে পর্যায়ক্রমে 4,10,00,000 পরিবার এই কার্ড পাবে। সোমবার সচিবালয়ে বৈঠকে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা 2026-এর খসড়া চূড়ান্ত করার কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, দরিদ্র জনগোষ্ঠী কমিয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই 26-27-এ 14,000-এর উপরে, 14,000 কোটি টাকার উপরে এটার কিন্তু অ্যালোকেশন আছে। কোন স্পেসিফিক একটা সামাজিক
প্রোগ্রামে এত টাকা কোনো সময় অ্যালোকেশন হয় না, এবং এটা কিন্তু আগামী বছরও হবে, তারপরের বছরও হবে, এবং এটাকে ট্রান্সপারেন্ট করতে হবে। এখানে কিন্তু আমরা, আপনারা জানেন, কোনো দলীয় লোকজনকে ইনভলভ করছি না। ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে যত সোশ্যাল প্রোগ্রাম হয়েছে বিগত দিনে দলীয় লোকজনের একটা ইনভলভমেন্ট ছিল। আমরা কিন্তু এখানে কোনো দলীয় লোকজনকে ইনভলভ করছি না। 100% সরকারি কর্মকর্তারা, যেটা অলরেডি সাকসেসফুলি পাইলট প্রজেক্ট করেছে যারা, তাদেরকে করা হচ্ছে, এবং সাথে স্থানীয়ভাবে আমাদের শিক্ষিত ছেলেমেয়েরা যারা আছে তাদেরকেও ইনভলভ করতে হবে, কারণ তারা সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ। কার্ড বিতরণে অনিয়ম বন্ধে সরকার কঠোর বলে জানান অর্থমন্ত্রী। বৈঠকে জানানো হয়, কে কোথায় টাকা খরচ করছে তা 6 মাস পর পর্যালোচনা করা হবে, আর তালিকা পর্যালোচনা করা হবে 4 বছর পর পর। ফ্যামিলি কার্ডের ওয়ান অফ দ্য মেজর প্রিন্সিপাল টাকা ডাইরেক্টলি ওই গিন্নির বাড়িতে, গিন্নির অ্যাকাউন্টে যাবে, তার ভাইয়ের কাছেও যাবে না, বাপের কাছেও যাবে না, হাজব্যান্ডের কাছে যাবে না, ওই যে গিন্নি তার অ্যাকাউন্টে যেতে হবে, এটা নিশ্চিত করতে হবে। এই সরকারের মূল উদ্দেশ্যটা হচ্ছে লাইফ সাইকেল সাপোর্ট। আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা নাগরিকের প্রতি একটা সরকারের যে দায়িত্ব আছে, সেই দায়িত্বটা পালনকে মাথায় রেখে কিন্তু এই পরিকল্পনা করা হয়েছে। বৈঠকে সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার জাহিদ হোসেন বলেন, প্রাথমিক পর্যায়ে বেশ কয়েকজনের নাম ফ্যামিলি কার্ডের তালিকায় থাকলেও জাতীয় পরিচয়পত্র না থাকায় তাদের টাকা দেওয়া হয়নি। তালিকাভুক্ত নারীদের সিম কার্ড দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। পর্যাপ্ত টিকা ও স্বাস্থ্য সেবার মধ্য দিয়ে হাম সংক্রমণ পরিস্থিতি প্রতিরোধ করা সম্ভব হয়েছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। যদিও এদিন হাম ও উপসর্গে আরও 4 জনের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছে 1036 শিশু। বিশ্ব তামাক মুক্ত দিবসের অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, সমাজ রক্ষায় তামাকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। যুব সমাজ নেশা মুক্ত না হলে বরাদ্দ বাড়িয়েও সফলতা মিলবে না বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। সোমবার সকালে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ বিশ্ব তামাক মুক্ত দিবস 2026 উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সবাইকে দীর্ঘজীবী করুন। বক্তব্যে তিনি বলেন, সিগারেট থেকেই নেশার জগতে প্রবেশ করছে যুব সমাজ। তাই সিগারেটের স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে সামাজিকভাবে সমাজকে সচেতন করতে হবে। 69,000 কোটি টাকা স্বাস্থ্য খাতে এবার আমাদের বাজেট হয়েছে, দ্য হাইয়েস্ট বাজেট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ আফটার লিবারেশন। যদি আমরা নেশার বিরোধী, ইফ ইউ ক্যান নট ফর্ম এ টোবাকো ফ্রি সোসাইটি অ্যান্ড অ্যাডিকশন ফ্রি সোসাইটি, if we fail to convert our society into a drug addiction free society, all investment will go in vain because our generation shall be collapsed. আলোচনা সভার পর হাম সংক্রমণ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতাল ও চিকিৎসকদের অক্লান্ত প্রচেষ্টার ফলে দ্রুতই কমে আসছে হামের সংক্রমণ। আমরা সার্থক, এটা ডেফিনিশন, এটা বলা কঠিনভাবে ঠিক না, বাট এটা বলবো আমরা সার্থক আটকে রাখতে পেরেছি। মৃত্যু যেভাবে শুরু হয়েছিল, যদি টিকাদান কর্মসূচিতে আমরা সফল না হতাম, আমাদের ডাক্তার নার্সরা যদি এইভাবে সেবা না দিতেন, আমরা যদি ভেন্টিলেটর, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিপেপ, হাই ফ্লো নজল ক্যানেল এগুলি যদি আমরা সরবরাহ না করতে পারতাম, আল্লাহ মাফ করুন, তাহলে অনেক খারাপ অবস্থা হয়ে যেত। হামের ধারাবাহিক টিকাদান কার্যক্রম চলমান রাখলে ভবিষ্যতেও হামের প্রাদুর্ভাব এড়ানো সম্ভব বলেও মনে করেন স্বাস্থ্যমন্ত্রী। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানিয়েছেন, 2 বছর পর থেকে আর পেঁয়াজ আমদানি করতে হবে না। কৃষকদের সুবিধার্থে 2 বছরের মধ্যে সারা দেশে 2000 মিনি কোল্ড স্টোরেজও তৈরি করবে সরকার। প্রতিটি কোল্ড স্টোরেজে 15 থেকে 20 জন কৃষক নিজেদের উৎপাদিত ফসল সংরক্ষণ করতে পারবেন বলে জানান কৃষিমন্ত্রী। রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংক ও গবেষণা প্রতিষ্ঠান সানেম আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এসব তথ্য জানান। অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি খাদ্য ব্যবস্থায় গুণগত প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের জন্য কৃষিখাতে সরকারি ব্যয় পুনর্বিন্যাস সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক। এতে বলা হয়, সরকারি ব্যয়ের 10% এই খাতে ব্যয় করলেও আশানুরূপ প্রবৃদ্ধি নেই কৃষিতে। কৃষি মন্ত্রণালয়ের বরাদ্দের 80%ই সারের ভর্তুকিতে খরচ হয় বলেও প্রতিবেদনে উঠে এসেছে। এমনি করে বিভিন্ন ধরনের প্রজেক্ট আমরা প্রতি বছর পেঁয়াজ আমদানি করতে হয়। আমরা এই সরকার দেখেছে পেঁয়াজ আমদানি করার প্রয়োজন নেই। আশা করি ইনশাআল্লাহ
আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যেই বাংলাদেশ পেঁয়াজ আমদানি করার প্রয়োজন হবে না। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন দেখুন ডেস্ক রিপোর্ট। কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান। ফ্যাসিস্টরা যেন দেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে বলেন তিনি। খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে সোলার প্যানেলের মাধ্যমে সুপেয় পানির সুবিধা পেল শতাধিক পরিবার। সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন এই উদ্যোগ নিয়েছে। সকালে আনুষ্ঠানিকভাবে সোলার প্যানেল চালিত এই প্রকল্পের উদ্বোধন করা হয়। রাস্তা নির্মাণের বরাদ্দ বাতিল ঠেকানো, সংস্কার কাজ শেষ করা সহ 3 দফা দাবিতে ঝালকাঠির নলছিটিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। নলছিটি পৌরসভা চত্বরে সকাল 9:30 থেকে 12টা পর্যন্ত চলে কর্মসূচি। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের দুর্নীতির মূল উৎপাটন করা হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তাদের ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। দায়িত্ব গ্রহণের পর অফিসার ও কর্মচারীদের সতর্ক করে এসব কথা বলেন তিনি। শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী তানজিলা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তার সহপাঠী ও স্বজনরা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধনে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। নীলফামারীর জাদুরহাট বাজারে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন হাট ইজারাদার মেহেদি হাসান, শরীফ চৌধুরী, দোকান মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান শাহ ও অন্যান্যরা। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্টের শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব, দিল্লিতে তথ্য উপদেষ্টার সাথে আচরণে অসন্তোষ প্রকাশ, ব্যবস্থা নেবে ঢাকা বললেন পররাষ্ট্রমন্ত্রী। গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠার পথে এগিয়ে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবে তুলে ধরার পরামর্শ। দুবাই আটক বেনজিরের বিরুদ্ধে শাপলা চত্বর হত্যা সহ 10 মামলার তদন্ত চলছে, বিচারে কঠোর অবস্থানে থাকবে প্রসিকিউশন। ইসলামী ব্যাংকের কার্যক্রম সচল রাখতে ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানালেন নতুন চেয়ারম্যান। তারল্য সংকট কাটাতে আরও 2,500 কোটি ঋণের প্রস্তুতি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।